সো হাই, আমি রোবা মাজরা দাশগুপ্ত। আমার সাথে তো আপনাদের আলাপ হয়েইছে আগে। আমরা আজকে একটু রিজুকে নিয়ে কথা বলবো, কেননা এখন আমাদের অনগোয়িং কিন্তু এপ্রিল মাসটা কিন্তু অটিজম অ্যাওয়ারনেস মান্থ। তো সেইখানেই আমাদের বাকি জনেদের টু আ গ্রেটার অডিয়েন্স, টু আ গ্রেটার পাবলিক আমরা একটু অ্যাওয়ারনেসটা ছড়াতে চাই। কারণ উইথ আ ভেরি টার্ম অটিজম প্রচুর মিথস আছে এবং প্রচুর ভুল ধারণা আছে। এটা শুধুমাত্র জেনারেল পাবলিকের মধ্যে নয়, বহু হেলথ কেয়ার প্রফেশনালসের মধ্যেও আছে। সো মানে উই ওয়ান্ট টু ডিসকাস অন দ্যাট, যাতে সেইখানটায় আমরা একটু হেল্প করতে পারি ওনাদেরকেও টু নো দ্য মিথস অ্যান্ড দ্য ফ্যাক্টস, দ্য ট্রুথস অ্যান্ড দ্য নটস রিগার্ডিং আ কন্ডিশন, okay, which children are pretty much able to function with. আলটিমেটলি আমরা সবাই ফাংশনাল হিউম্যান বিংস, ঠিক, রাইট? সো সেখান থেকে একটু জিজ্ঞাসা করি যে রিজু রিজু এখন কেমন আছে? রিজু এখন ভালো, আমি বলবো ইন জেনারেল ওর ডে টু ডে লাইফে কোনো প্রবলেম নেই। ও নিজের অনেক কিছুই একাই করতে পারে, সে সেলফ সাফিসিয়েন্ট টু অ্যান এক্সটেন্ট। তারপরে হ্যাঁ, হেল্পিং, কখনো হেল্প লাগলে ও চায় যে ওকে আমার একটু হেল্প দরকার, মাম্মা হেল্প বা পাপা হেল্প, ও এমন বলে। তো এখন সে ভালোই আছে, ঠিক আছে। হ্যাঁ, আমরা যখন প্রথম রিজুকে দেখেছিলাম, আমরা সেই কম্প্যারিজনটাই যাই, তাহলে অনেক সুবিধা হবে বুঝতে। যখন আমরা প্রথম রিজুকে ট্রিটমেন্টের জন্য আনি, তখন ওর বয়স ছিল 4.5, এখন সে 10.5। তো এই সময়টুকুতে ওর যে থেরাপিগুলো হয়েছে তার মধ্যে ওটি, এসটি, ভিশন থেরাপি, তারপর প্লে থেরাপি, এগুলো রিগোরাস হয়েছে। তারপর ধীরে ধীরে যখন ও টুকটুক করে ইমপ্রুভ করতে আরম্ভ করলো, সেটেল ডাউন হলো, বসতে শুরু করলো, বসে গেমস অ্যাক্টিভিটিসগুলো করতে আরম্ভ করলো, তারপর ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ওকে এক্সপোজ করা হলো এডুকেশনের দিকটা, যেখানে আমাদের যিনি স্পেশাল এডুকেটার আছেন তিনি অসম্ভব হেল্প করেছেন। এবং যার দরুন প্রত্যুষের রিডিং, যেখানে ওর ভীষণ অসুবিধা হতো, এই জায়গাটা খুব ভালো ইমপ্রুভ করেছে এখন। ও মোটামুটি 4 লাইন ইংলিশ, বাংলাটা আমরা এখনও গল্প হিসাবে শুরু করিনি রিডিংয়ে, কিন্তু ইংরেজিটা যেহেতু বেশি, আমরা যেখানে রয়েছি সেখানে ইংরেজি বেশি চলে, সেজন্য ইংলিশটাই আমরা বেশি জোর দিয়েছি। বাট ল্যাঙ্গুয়েজের দিক থেকে বাংলায়ও ভীষণ ফ্লুয়েন্ট, বলতে পারে, বুঝতে পারে, কোনো অসুবিধা হয় না। গল্প করতে ভালোবাসে বাংলায়, গানও শোনে বাংলায়। ইংলিশে ইনস্ট্রাকশন ফলো করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে ওর বলতে একটু অসুবিধা হয়, আর সেটাই আমরা এখনও কাজ করছি। এবং হোপফুলি আর 2-1 বছরের মধ্যে, আমি যেভাবে ওর গ্রোথটা দেখেছি, মানে এই 5 বছরে ওর যে গ্রাফ যেভাবে চলছে, তাতে আমরা আশাবাদী যে আগামী 1-2 বছরের মধ্যে ওই জায়গাটা ইমপ্রুভ করে নেবে। আর এখন সে ওর কোপ করার ক্ষমতাটা অসম্ভব ভালো। আমরা প্রচুর জার্নি করি, আর ইউজুয়ালি এই ধরনের বাচ্চা, যেরকম আমরা শুনে থাকি যে বাইরে যেতে ভয় পায়, বিভিন্ন ধরনের ভেহিকলস চড়তে ভয় পায়, ভিড় ভাড়ে যেতে ভয় পায়, আওয়াজে অসুবিধা হয়, যেগুলো প্রত্যুষের ইনিশিয়ালি ছিল। কিন্তু ধীরে 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 এই যে স্ট্রাকচার এর মধ্যে দিয়ে আমরা গেছি, আমাদের যেভাবে ট্রেন করা হয়েছে, সেইভাবে যাওয়ার থ্রু দিয়ে আমরা দেখেছি যে ইমপ্রুভই হয়েছে। এখন আর ওর না প্লেনে অসুবিধা হয়, না হেলিকপ্টারে অসুবিধা হয়। হি ইজ ভেরি মাচ স্টেবল, অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হলো ও খুব এনজয় করে এগুলো। এই নয় যে এগুলো খুব মানে কাজ বা ভয়ের ব্যাপার। রাইট, মেবি কিছুটা ফ্ল্যাশব্যাকে যদি যায়, রাইট, যখন ওর জন্ম হয়েছিল, বা ওর যে সায়েন্সগুলো দেখানো শুরু করেছিল যেগুলো অটিজমে হয়, যেটা আমরা পরে বুঝেছি, কারণ ও আমাদের প্রথম সন্তান অ্যান্ড একমাত্র সন্তান এখন এনিওয়ে। তো তখন আমরা বেসিক্যালি কিছুই জানতাম না, আমাদের কোনো পুরোপুরি ইগনোরেন্ট ছিলাম যে অটিজম কেমন হয়। অটিজম মানে আমাদের একটাই ধারণা ছিল যে কেমন ফিজিক্যাল কোনো ডিফর্মিটি থাকবে, মানে ফেসিয়াল এক্সপ্রেশন অন্যরকম হবে। ওর সেখানে কিছুই ছিল না, ইমোশনস থাকবে না, কিন্তু ওর শুরুর দিকে যেন কিছু কিছু যেন এক্সট্রাঅর্ডিনারি এবিলিটি আমরা দেখেছিলাম ওর পিয়ার গ্রুপের থেকে। কোনো কিছু কালার খুব মানে এমনভাবে ডিস্টিংগুইশ করতো যেটা বড়দের পক্ষে বোঝা সম্ভব না, যে পার্পল আর ভায়োলেটের মধ্যে কি ডিফারেন্স, বা শেপ খুব রিলেট করতে পারতো। আমরা বাহ, বাংলা
বাট ওটাকে খুবই ভালো ভেবেছিলাম ব্যাপারটা। এবার যাই হোক সেটা হয়েছে, কিন্তু 2-2.5 বছর পর যখন, বিশেষ করে 2 বছরের সময় যখন রিপিটেটিভ বিহেভিয়ার দেখানো শুরু করলো, একই পাথ ফলো করতে চায়, তো ওই দিকেই ওর যাবো, যে ওইখানেই যাবো। ডেভেলপমেন্টটা আর বিশেষ এখন আটকে গেল। আটকে গেল, বিশেষ করে কোনো গ্যাদারিংয়ে যেতে আমরা মানে প্রচণ্ড ভয় পেতাম যে গ্যাদারিংয়ে গেলে ও একটা কিছু করবে, ট্যান্ট্রাম থ্রো করতো, কান্নাকাটি করতো যে থাকবো না, আমি ভিড়ের মধ্যে থাকবো না, আমি বেরিয়ে যাবো এখান থেকে। তো সেই অবস্থায় ছিল সে। আর সে তো এখন তো কোম্পানি খুবই এনজয় করে এই মুহূর্তে, বাচ্চারা থাকলেও দেখে ও কী করছে, ও পড়ে গেল, ও কাঁদছে, ও ইজ ভেরি মাচ সোশ্যাল নাও, now, এবং এখন ও নিজেও অ্যাপ্রোচ করা শিখছে ধীরে ধীরে, একটু সাহস জোগাতে হয়। বাট আমরা এখনও ওয়ার্কিং, যে টিম আমাদের সঙ্গে কাজ করছে আপনারাই, তো উই আর ওয়ার্কিং টুগেদার। অ্যান্ড যে যে জায়গাগুলো আমাকে খুব হেল্প করেছে তার মধ্যে হচ্ছে প্যারেন্টাল ট্রেনিং, যেটা আমরা সবার আগে পেয়ে থাকি, সেটা দিয়েই ইমপ্রুভমেন্ট শুরু হয়। ওর খাবার হ্যাবিটটা একদমই ছিল না, নিজে নিজে খেতে চাইতো না, আর আমরা ভাবতাম যে খাচ্ছে না, খাইয়ে দিই। তো এই একটা লুপ ছিল, বাট সেটা ব্রেক করার পর ভেরি মাচ মানে নিজে খেতে পছন্দ করে, সব রকম খাবার ট্রাই করতে পছন্দ করো। হ্যাঁ, এটা দিয়ে শুরু। তারপর ঘুমের ইমপ্রুভমেন্ট হয়েছে, তারপর বসা, ওর বর্ডার লাইন ADHD আছে, ডায়াগনোস হয়েছে, তো সেটাও ইমপ্রুভ করেছে। এখনও 45 মিনিটস টেবিল টপ 4 and 5 অ্যাক্টিভিটিস, সেটা যাই হোক এডুকেশনাল হতে পারে বা অন্য আদার ইন্টারাক্টিভ কোনো অ্যাক্টিভিটিস হতে পারে। হি ইজ ভেরি ওয়েল টু অ্যাটেন্ড অ্যাটলিস্ট মিনিমাম 45 মিনিটস। এটা স্ট্রেচ করলে ও স্ট্রেচ করে। ও বেড়াতে ইনফ্যাক্ট ভালোবাসে। ওকে যদি নতুন জায়গায় নিয়ে যাওয়া যায়, বলা হয় যে ওখানে যাবো, ট্রেন চড়বো, বাসে চড়বো, ফ্লাইটে যাবো, আই মিন হি এনজয়েস দ্যাট নাও। মানে এই না যে অনেকে তো ভয় পায়, মানে ইউজুয়ালি অটিজম যাদের আছে এই বাচ্চারা নতুন যে কোনো জায়গায় যেতে গেলে খুব অ্যাংশাস হয়, রাইট, অ্যাংশাস হয়, যেতে চায় না। তো ও এখন একদমই ওর তেমন সেই অবস্থায় নেই, সেই জায়গাগুলো ভেঙে গেছে, ইমপ্রুভ হয়েছে। রয়েছে। আর একটা জায়গা আমি বলতে চাই, যেটা হচ্ছে সেন্সরি ইন্টিগ্রেশনের পার্টটা, যেখানে অটিজম যাদের আছে তারা খুবই ভোগে, বা বলতে পারেন যে আটকে যায় যে জায়গাটায়। কিন্তু যেমন রিজুবাবুর সুবিধা হয়েছে যে ওই জায়গাটা ওর প্রসেসিং টাইম আগে অনেক বেশি লাগতো, বা চাইতোই না করতে, অ্যাটেম্পটই করলো না, অ্যাভয়েড করলো। সেই জায়গাগুলোর অনেক ইমপ্রুভ হয়েছে, প্রসেসিং টাইম কমে গেছে, সঙ্গে সঙ্গে রেসপন্স করা শিখেছে। 2 to 3 স্টেপ যে ইনস্ট্রাকশানগুলো দেওয়া হয়, যেগুলো বুঝতে অটিজম যাদের আছে তাদের অসুবিধা হয়ে থাকে ইউজুয়ালি, সেই ব্যারিয়ারগুলো সব ভেঙে বেরিয়ে এসছে। তো আমাদের অটিজম সম্পর্কে ধারণাটা পুরোটাই উল্টো। মানে আমরা যে ধারণাটা আগে ছিল যে অটিজম থাকলে ইউজুয়ালি কাইন্ড অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির মতো, যে তারা বাইরে যেতে ভয় পাবে, বা সোশ্যাল গ্যাদারিংয়ে যেতে ভয় পাবে, নিজের প্ল্যান, যেটাকে আমরা এক্সিকিউটিভ ফাংশনিংয়ের এরিয়া বলে থাকি, সেই জায়গাগুলো ভয় পাবে বা করতে পারবে না, সেগুলো আসবে না। কিন্তু অদ্ভুতভাবে থ্রু দিস জার্নি, যেভাবে আপনাদের সাইকোলজিস্ট থেকে আরম্ভ করে দ্য হোল টিম যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল, তার দরুন আমরা ওই ফেজটা খুব সুন্দরভাবে ওভারকাম করতে পেরেছি। আমাদের এই সেই 4.5 বছরের রিজুর থেকে 10-10.5 বছরের রিজু, এটা খুব সুন্দরভাবে আসতে পেরেছি আমরা এই জার্নিটায়। হ্যাঁ, আর আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, মানে প্যারেন্টাল ইনভলভমেন্ট, মা বাবার ইনভলভমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ বাচ্চা মা বাবার সাথেই বেশি সময় থাকবে, ডক্টর, থেরাপিস্ট দ্য ফাইন। সেই জন্য মা বাবাকে আমি সাজেস্ট করবো যে ওনারা ট্রেনিং নিন, মানে কীভাবে বিহেভিয়ার ম্যানেজ করতে হয়, কীভাবে এই ধরনের বাচ্চাদের হ্যান্ডেল করতে হয়, ট্রেনিং অবশ্যই দরকার। তাছাড়া মানে সবার এফার্ট ছাড়া এই অবস্থায় নিয়ে আসা আমার মনে হয় খুবই কঠিন ব্যাপার, খুবই ডিফিকাল্ট। আর ইউজুয়ালি যেটা আমরা ভেবে থাকি যে অটিজম যাদের আছে তারা হয়তো ফিউচারে গিয়ে সেরকমভাবে নিজেকে প্রমাণ করতে পারবে না কোনো ফিল্ডে। বিশেষ করে বাবা মা হিসাবে সবার আগে পড়াশোনার কথা মনে আসে। তো আমি শুধুমাত্র রিজু নয়, ওর আরও যে বন্ধুবান্ধব আছে তাদেরকে দিয়ে দেখছি যে এটা একদমই ঠিক নয়।
এই বাচ্চারা ঠিক সময়ে যদি থেরাপি পায় এবং সঠিক ডায়াগনোসিস পেয়ে থাকে এবং তাদের বাবা মারও যদি ট্রেনিং ঠিকঠাক সময় হয়ে থাকে, তাহলে এই বাচ্চারা খুব সুন্দরভাবে মেনস্ট্রিম স্কুলেই যেতে পারে এবং তাদের কোনো সমস্যা হয়ই না। বরং আমরা তাদেরকে বঞ্চিতই করি এই ভুল ধারণাগুলো ধরে রেখে। তো সেই জন্যেই প্যারেন্টাল ট্রেনিংগুলো খুবই জরুরি, সাইকোলজিস্টদের হেল্প খুবই জরুরি, যেগুলো আমরা অ্যাভেল করতে পেরেছি এক ছাদের নিচে নবজাতকে। তো এটা আমাদের কাছে একটা হিউজ পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাদেরকে এতটা ট্রাস্ট করতে পেরেছেন বলে কিন্তু আমরা আপনাদেরকে সাহায্য করতে পেরেছি এবং মানে নিডলেস টু সে সেখানে রিজু তো হ্যাজ পুট আপ দ্য এফার্টস লাইক মানে বিয়ন্ড আস। একদম ট্রু ট্রু। তো আমার নেক্সট প্রশ্নটা আপনাদের কাছে থাকবে, এই যে আপনার রেড ফ্ল্যাগগুলো যখন রিজুর মধ্যে দেখতে পেয়েছিলেন, তারপর আপনারা মানে তারপর থেকে প্রসেসটা কীরকম হয়েছিল? মানে আমি যদি আরও সহজ কথা একটু বলতে চাই যে পিডিয়াট্রিশিয়ান 4.5 বছর, সো হি ওয়াজ আন্ডার পিডিয়াট্রিশিয়ান থেকে ওর ট্রান্সফারটা টুয়ার্ড ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান, এই জায়গাটা হাউ ইট টুক প্লেস? এটা একটা ঘটনা আছে, ডেফিনেটলি ওকে স্কুলে দেওয়া হয়েছিল, কারণ আমরা এখানে থাকতাম না, আমরা তো সিঙ্গাপুরে, কারণ ওর জন্ম সিঙ্গাপুরে হয়েছিল রিজু। তো ওকে স্কুলে দেওয়া হয়েছিল তখন 3 বছর বয়স। কিন্তু স্কুলে গেল, 1 দিন 2 দিন গেল, কিন্তু স্কুলে আদার যে ওর গ্রুপ আছে তার সাথে মিক্স হতে পারতো না, যা টিচার্স বলছে ফলো করতে পারতো না। ও নিজের মতো এক কোনায় হয়তো বসে থাকতো বা কোথাও ডোর ব্যাং করতো, যা মানে তারপরে কিছু কিছু বিহেভিয়ারও যেটা টিচারদের পছন্দ হয়নি, টিচাররা আমাদের পরে কমপ্লেন করেছে উল্টে যে হি ইজ এমনি ব্যাড বিহেভ চাইল্ড। তো আমার খুব অবাক লেগেছে যে সিঙ্গাপুর একটা ডেভেলপড কান্ট্রি, সেখানে টিচারদের অবশ্যই এতটা অ্যাওয়ারনেস থাকা উচিত যে বাচ্চা কেন এরকম করছে। তারা আমাদের কোনো গাইডেন্স দিতে পারেনি তখন, 3-3.5 বছরের কথা। তা আমরা বললাম যে বাড়িতে বাড়িতে বললাম ও বড় হলে ঠিক হয়ে যাবে, ওটা হয়, সবই তো 3 বছর বয়স। সোশ্যাল ভ্যালিডেশন ওটাও হয়নি। আর আমাদের তো কোনো ধারণাই ছিল না, আমরা একদম ইগনোরেন্ট ছিলাম কমপ্লিট এই ব্যাপারটাই। তো সেই জন্য বাস তারপরে লাকিলি সেই সময় অ্যারাউন্ড 3.5 years to 4 years আর কি, যখন এজ, ওকে তো স্কুলে 3 মাসে বেশি, 3 মাসও না, ইনফ্যাক্ট 2 মাস ছিল বড় যে ওই স্কুলটাতে, নার্সারি স্কুলটাতে। তারপরে স্কুল থেকে ছাড়িয়ে নিলাম, কারণ স্কুলে ও যেতে একটা প্যানিক হয়ে গেছে, রাতেও যে স্কুলে যেতে চায় না। স্কুল আমার ভয় লাগে, মানে তখন হয়তো বোঝাতে পারতো না, কিন্তু বলতো যে আই ডোন্ট ওয়ান্ট টু গো টু স্কুল। ওই স্কুলের রাস্তাতেই যেতে চাইতো না। তারপর যেটা হয় যে আমরা ইউজুয়ালি যেমন উইন্টারে বেড়াতে আসি, রিলেটিভদের সঙ্গে দেখা করতে আসি, আসবার পর একটু অসুস্থ হয়ে পড়ে, তখন আমরা যে পিডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যাই, উনি দেখে বলেন যে এখন যে অসুবিধা আছে সেটা আমি ঠিক করে দেব, কিন্তু আরও আমি কিছু ওর মধ্যে সমস্যা দেখছি, যেটার জন্য আপনাকে ডাইরেক্টলি উনি রেফার করেছিলেন, উনি ডাইরেক্টলি ডক্টর অঞ্জন ভট্টাচার্যকে। তো আমরা আর সময় নষ্ট করিনি, কারণ আমাদের মনের মধ্যেও এইগুলো খুদ করতো যে সব বাচ্চাদের মতো নয়, একটু যেন আলাদা। তাহলে কোথায় আলাদা সেটা বুঝতে পারতাম না, সেই জন্যে আমরা সময় আর নষ্ট করিনি। যখনই আমাদের ওই পিডিয়াট্রিশিয়ান বলেছিলেন, সঙ্গে সঙ্গেই আমরা ডাক্তারবাবুর কাছে যোগাযোগ করি, সেইভাবে আমাদের জার্নিটা শুরু হয়। গুড, গ্রেট দাদা। আচ্ছা, যেহেতু আপনারা বললেন যে আপনারা আমাদের কান্ট্রি বর্ডার্সের বাইরে রিজুর জন্ম হয়েছিল এবং সিন্স দেন হি হ্যাজ বিন ট্রাভেলিং টু প্লেসেস অ্যান্ড নাও অলসো আপনারা যেখানে থাকেন দ্যাট ইজ নট সিঙ্গাপুর, সামওয়্যার এলস। আই উইল গ্রেট টক অ্যাবাউট দ্যাম, উই কাম টু দ্যাট। সো এই যে অসুবিধা ওর আপনারা কথা বললেন, রেড ফ্ল্যাগ থেকে ডায়াগনোসিস, মাঝখানে হিস্ট্রি টেকিং হয়েছে, তার আগে একদম সিস্টেমেটিক্যালি ঠিক। হ্যাঁ, ঠিক আমাদের কলকাতা ডেভেলপমেন্ট মডেলের মধ্যে যে ভাবে আপনারা সারপ্রাইজে আপনারাও সেইভাবেই এগিয়েছে একদম। তো এই যে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টগুলো যেগুলো আমরা এখানে করি, যে গ্রিফিথস হয়েছিল ফর অ্যাসেসিং দ্য ডেভেলপমেন্টাল লেভেল, ওর অ্যাডাল্টস হয়েছিল টু ATI হয়েছিল ফর অটিজম, তারপর ওর কর্নার্স হয়েছিল ফর ADHD, রাইট? তো এই যে অ্যাসেসমেন্ট টুলসগুলো, এগুলো আপনাদেরকে কিভাবে আউটসাইড আওয়ার কান্ট্রি, আউটসাইড ইন্ডিয়া, এগুলোর অ্যাকসেপ্টেন্সটা কীরকম ছিল এবং হাউ হ্যাভ
these assessment results, the diagnostic assessment results have helped you over there as well? ওয়েল, কারণ ওকে সিঙ্গাপুরে তো কোনো স্কুলে ভর্তি করিনি। ডক্টরের প্রেসক্রিপশন অ্যান্ড ডক্টরের যে ছিল রিপোর্ট তো কেউ স্টাডি করেছে বলে আমার মনে হয় না ওখানে অ্যাজ সাচ। সাইকোলজিস্ট মেবি জাস্ট গ্লাস থ্রু করেছে, জাস্ট উপরে একটু দেখেছে রিপোর্টে আছে এই সব করে। মেনলি ওটিকে আমরা ওর প্রবলেমগুলো বলেছিলাম, ওর ডেভেলপমেন্টাল কী এখনও ইস্যুস আছে যেগুলো, কারণ এখানে তো অলরেডি ও ইন্টেন্সিভ থেরাপিস্ট পেয়েছে। যেটা প্রবলেম ঠিক বলবো না, যে ওই সময়টাতে কোভিড হয়েছিল, রাইট? তো কোভিডের সময় ট্রাভেল পুরো একদম ব্যান ছিল, না আমি আসতে পারতাম কারণ আমাকে জবের জন্য ওখানে থাকতে হতো। হিজ মাদার টুক কেয়ার অফ হিম। তো মা এখানে ছিলেন প্রায় 2-2.5-3 বছর, তাই তো ওই সময়টাতে। তো ওই তখন এখানেই ওর ফুল ইন্টারভেনশন হতো এবং এখানেও ও নার্সারিতে ভর্তি হয়েছিল, একটা মন্টেসরিতে। তারপরে যখন কোভিডের পরে 2022-তে শিফট করলাম ওখানে, তখন ওর অকুপেশনাল থেরাপি চলতো, বাট দ্যাটস ওয়ান্স ইন এ উইক, মানে ওটাই ওখানে নর্ম, মানে সপ্তাহে একদিনের বেশি করায় না ইউজুয়ালি, ওটি বা এসটি যাই হোক। তারপরে যখনই স্কুলে দেওয়ার কথা ভাবতে শুরু করলাম, ওখানে যে স্কুলে কন্ট্যাক্ট করলাম, একটা স্পেশাল স্কুলেও গেছে, ঠিক আছে, সেটাও স্পেশাল স্কুল, বাট দ্যাট ইজ এ প্রাইভেট স্কুল, কারণ ওখানে গভর্নমেন্ট ফান্ড স্পেশাল স্কুল ভেরি লিমিটেড, অনলি 2টো ছিল, যেটাতে লোকাল সিটিজেন্সরাও চান্স পায় না, মানে ওরাও ওয়েটিং লিস্টে থাকে। তাই আমাদের কোনো চয়েস ছিল না, ঠিক আছে। আর ওখানে যখন দিলাম, ওখানেও ওটি অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট ছিলেন, বাট কী হতো ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছিল ওটি, আছে কাল 2 মাস পরে তাকে পাওয়া যাচ্ছে না। তাই ওকে মানে রিজুকে একটু বোঝা একটু মুশকিল, যদি কেউ ঠিকঠাক স্টাডি না করে। ও জানে অনেক কিছুই, কিন্তু ও শো করবে না, ঠিক আছে। তাই ওটি ওখানে রিয়েলি আমার ধারণা ওখানে ওটি ঠিক মতো বুঝতেও পারেনি। তাই ওকে ওর যা ইন্টারভেনশন হয়েছে, ইনফ্যাক্ট আমি বলবো না বেটারমেন্টের দিকে কিছু হয়েছে, রাদার রিগ্রেশনের দিকে গেছে আর কি ওর কিছু জিনিস। আর আপনি যে পয়েন্টটা বলছিলেন যে এখানকার যে আমাদের ডায়াগনোসিসগুলো, সেটা আমরা এখন যেখানে আছি ম্যানচেস্টার ইউকে, সেখানে কিন্তু ওয়েল অ্যাকসেপ্টেড। ওখানে ভীষণভাবে অ্যাকসেপ্ট করেছে। ওখানে এই রিপোর্টগুলোকে ওরা খুব অবাক হয়েছে যে এত সিস্টেমেটিক্যালি এখানেও আমরা করে থাকি, এবং যখন আমরা একটার পর একটা এভিডেন্স বেসড এই রিপোর্টগুলো, গোল্ডেন টুলস এগুলো অ্যাকচুয়ালি ডাক্তারবাবু তো ওখান থেকেই এই সিস্টেমটা শিক্ষা এসে আমাদের মতো করে একদম। তো সেই জন্যে বলবো যে ওরা বেশ অবাক হয়েছে এবং অ্যাপ্রিসিয়েটও করেছে যে এত সুন্দরভাবে হ্যাঁ, স্টেপ বাই স্টেপ যখন প্রয়োজন হয়েছে তখনই করা হয়েছে। মানে দেখাও গেছে যে কম্পেয়ার করে যে প্রথম রিপোর্টের সাথে সেকেন্ড রিপোর্টে কীভাবে ইমপ্রুভ করেছে বাচ্চা, সেগুলো ওরা ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছে। তো এটাও একটা লার্নিং ছিল আমাদের, যে কীভাবে ডকুমেন্টস রেডি করা এবং সেগুলোকে স্টাডি করা, সেগুলো থেকে জানা যে আমরা কেন করছি এগুলো। জাস্ট এটা তো কাউকে শো করার জন্য না, নিজেরাও শেখা যে এক্স্যাক্টলি কীভাবে একটা বাচ্চা। You're also knowing your child better. একদমই তাই। সো ইট হেল্পড আ লট। একটা জিনিস বলতে চাই, সিঙ্গাপুর কান্ট্রিতে কিন্তু মানে কোনো নর্মাল স্কুলে এই ধরনের বাচ্চাদের কোনো সাপোর্ট নেই, নো সাপোর্ট অ্যাট অল। এইটুকু জাস্ট মানে নলেজের জন্য সবাই। বলেই শুরু করেছিলেন না, সিঙ্গাপুর ইজ আ ডেভেলপড কান্ট্রি, বাট ইট কুড নট প্রোভাইড ইউ উইথ দ্য নেসেসিটিস দ্যাট ইউ শুড। আমরা ইন্ডিয়াকে বলি ডেভেলপিং কান্ট্রি, ইটস ডুইং সো ওয়েল। হ্যাঁ, In the ইউকেতে model. রাইট, ইউকেতে শিফট করেছি অ্যারাউন্ড 6 মান্থস হলো। তো ওখানে আমরা রিপোর্টগুলো দেখিয়েছি, ডেফিনেটলি পুরো এই ডায়াগনোসিসের রিপোর্টটা, দ্যাট রিপোর্ট ইজ ওয়েল অ্যাকসেপ্টেড, এবং ওরা স্বীকার করেছে হ্যাঁ হি হ্যাজ নাও ASD অ্যান্ড ADHD। এবার যা করার ওরা করবে, ওদের একটা প্রসেস আছে, স্কুল অ্যাডমিশনের ওর যা সাপোর্ট লাগবে, যা কেয়ার লাগবে, সেগুলো ওরা প্রোভাইড করা শুরু করেছে, মানে অলরেডি করেছে। বাট এই গ্যাপটা আপনারা যেভাবে আমাদের পুশ করে দিয়েছেন, ফিল আপ করে দিয়েছেন, থ্যাঙ্কস টু দ্য হোল টিম অফ নবজাতক। অলওয়েজ দেয়ার। আমরা যখন এখন তো ওর হিজ 10.5 ইউ সেড, ঠিক আপনারা গিয়েছিলেন when he was 4.5। তো আমরা ইনিশিয়াল কন্ট্যাক্টটা যখন পাই এবং 4.5 থেকে টিনেজ যাদেরকে পাই, এরকম বহু সময় আমরা পেরেন্টসদের থেকে একটা ডিফিকাল্টি শুনতে পারি যে
সেই যে বন্ডটা বিটুইন দ্য চাইল্ড অ্যান্ড দ্য পেরেন্ট, সেই জায়গায় ওনাদের অসুবিধা হয়। দে আর ফিলিং অ্যাজ ইফ দ্য চাইল্ড ইজ নট বন্ডিং উইথ আস দ্যাট মাচ। পেরেন্টের সাথে বন্ডটায় অসুবিধা হয়ে যায় সামহাও। হোয়াট ইজ আর টেক অন দ্যাট? আমাদের অভিজ্ঞতাটা পুরোপুরি উল্টো। এইটা যতদিন না ইন্টারভেনশন হয়েছিল ততদিন পর্যন্ত আমার অসুবিধা হতো যে আমি আমার বাচ্চাকে বুঝতে পারছি না, ও যা চাইছে আমি করছি কিন্তু ও খুশি হচ্ছে না, বা ও যা চাইছে আমি ঠিক দিতে পারছি না, বুঝতে পারছি না কী যে চাইছে এক্স্যাক্টলি। সেইটা এখানে আসার পর যখন থেরাপি এবং সিস্টেম্যাটিক্যালি সমস্ত কিছু চালু হয়ে গেল এবং আমিও শিখতে আরম্ভ করলাম আপনাদের কাছ থেকে প্রত্যেক থেরাপি যারা আছেন কিভাবে তারা অ্যাপ্রোচ করেন, কিভাবে তারা কথা বলেন, কিভাবে তারা ওদেরকে বোঝেন, সেই জায়গাগুলো যখন আমি নিজে বুঝতে আরম্ভ করলাম, আমার নিজেরও বেশ কয়েকবার সাইকোলজি সেই সময় যারা ছিলেন, আপনিও রিসেন্টলি আপনাকে পেয়েছি, তার আগেও যারা ছিলেন তারা আমাকে প্রচুর হেল্প করেছেন। আমি তাদের কাছ থেকে শিখেছি এবং বন্ড বলতে গেলে এখন এমন হয় যে আমার সাথে বেশিরভাগ সময় কাটায় বলে আমার সঙ্গে বন্ডটা একটু বেশি, কিন্তু বাবার সঙ্গেও নট ব্যাড, ভালো, যথেষ্ট ভালো, অ্যান্ড ইটস ইমপ্রুভিং। যেহেতু ও বড়ো হচ্ছে সেহেতু বাবার দিকে এখন ইনক্লানেশনটা ধীরে ধীরে বাড়ছে, একসঙ্গে বসে ক্রিকেট দেখা বা একটু গিটার টুংটাং করা, হ্যাঁ এগুলো বাড়ছে। আর আমার সঙ্গে যেটা হয় অন্য নানান রকম গল্পে, কোথায় কোথায় যাওয়া হবে, কী প্ল্যান, বা একটু গান গাওয়া হলো, আমি একটা গান গুনগুন করছি রান্নাঘরে রান্না করতে করতে, সে দৌড়ে এসে বললে এইটা কোন গান মাম্মা, ডে অ্যান্ড নাইটের গান কি হয়, এ ধরনের নানান টুকটাক গল্প, প্ল্যান, এগুলো চলে একদম প্রচুর চলে। বিহেভিয়ার ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ও বাচ্চা যেভাবে বিহেভ করছে ওটাকে যদি ম্যানেজ করতে পারেন, অবশ্যই কী বলবেন কী বলবেন না, কী ইনস্ট্রাকশান কীভাবে দেবেন, কীভাবে কাজটা করাবেন, সেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো শেখা খুবই জরুরি। এবং বন্ডিংয়ের জন্য আমার মনে হয় এটা খুবই দরকার, ঠিক আছে, যখন চাইল্ডের সাথে বন্ডিং আপনি করতে চান ভালোভাবে। রাইট রাইট। আবার আসি 10.5 বছর, টিনেজহুডে ঢুকছে, রিটিন এখনও। তো বহু পেরেন্টসদের থেকে আমরা পাই যে মানে এই সময়টা ভীষণ ডিফিকাল্ট কাটছে। অ্যান্ড নট অনলি আ চাইল্ড হু ইজ হ্যাভিং আ ডায়াগনোসিস অফ ASD, অটিজম, বাট যারা নন ASD পপুলেশন, সেই বাচ্চাদের মধ্যেও একটা ভীষণ টার্বিউলেন্স কাজ করে অ্যাকর্ডিং টু পেরেন্টস, হাউ দে রিপোর্ট আস, এই যে ভীষণ রাত বেড়ে যাচ্ছে, ভীষণ এই হচ্ছে, একটু কথা শুনছে না, অল মেক সেন্স। অ্যান্ড পেরেন্টস ডু অফেন রিপোর্ট দ্যাট দে আর, মানে আশপাশ থেকে আমরা যেটা শুনতে পাই, পায়ে একটু গল্প করতে বেরোলে যখন যেরকম শুনতে পাওয়া যায় আর কি, যে ভীষণ অবাধ্য হয়ে যাচ্ছে ছেলে, এখন বড় হচ্ছে কি না, adolescent হয়ে চলেছে, না হ্যান ত্যান, and all these things. So right now, firstly, congratulations that you both are parents of a teenage. এই জার্নিটা আপনাদের এখন কিরকম, মানে আপনারা 4.5 বছরের জার্নিটা বললেন, চাইল্ডহুডের জার্নিটা বললেন, এখন তো আপনারাও টিনেজহুডের জার্নিতে ঢুকছেন উইদিন। সো হোয়াট ইজ ইউর টেক অন দ্যাট? এখনও হ্যাঁ, ও বিহেভিয়ার কিছু শো করছে যে ও বড় হচ্ছে, তাতে ওর ইয়েস কিছু ফিজিক্যাল চেঞ্জেসও আসছে, যেটা আমরা অবজার্ভ করছি। এখনও আমি বলবো যে হ্যাঁ, এখনও সেই লেভেলটায় আসেনি, তবে ম্যানেজ করা, যেমন আমি ওকে বলি যে ইটস কোয়াইট নর্মাল, এরকম হতেই পারে, এখন তুমি বড় হচ্ছ, তোমার হাত বড় হচ্ছে, পা বড় হচ্ছে, সব কিছুই তোমার বেড়ে যাচ্ছে, তো ঠিক আছে, তো যা হচ্ছে সেটা ইটস কোয়াইট নর্মাল। আর ওকে যেটা এখন বোঝানো হচ্ছে যে হোয়াট ইজ পাবলিক অ্যান্ড হোয়াট ইজ প্রাইভেট, রাইট, অ্যান্ড পাবলিক প্লেসে কী করবো, প্রাইভেটে কী করবো, সেগুলো আমরা ওকে বোঝানোর চেষ্টা করছি। ইজ র্যাকিং, রাইট। What we have seen is like for adolescents, এই communicationটা that the parents find it difficult to have with a teenage person, ঠিক, adolescent, এই জায়গাটায় কি আপনারা কমিউনিকেশন ডিফিকাল্টি ফেস করছেন? হয়তো করতাম, কিন্তু যেহেতু আমরা এই ট্রিটমেন্টের এখনও আমরা চলছি, যে জন্য আমাদের খুব সুবিধা হয়েছে যে বিপদে পড়ার আগেই সামলে যাই, কারণ আপনারা রয়েছেন সেখানে একদম। তো সেইটা করার দরুনই সদ্যই করেছি ট্রেনিংটা, পিউবার্টি রিলেটেড যে ট্রেনিং,
যে ক্রুশিয়াল ইনফরমেশান কী কী জিনিস আমার বাচ্চাকে বলবো, কী কী জিনিস ওর জানা জরুরি, এবং সেখানে কোনো পর্দা নেই, সেখানে কোনো লজ্জার ব্যাপার নেই, কারণ এটা ভেরি মাচ ফিজিক্যাল। সবার যেরকম হয়ে থাকে সেরকম ওরও হবে। সুতরাং আগে থেকে যদি আমরা ওকে একটু অ্যাওয়ার করে দিই যে যা হচ্ছে উইচ ইজ নর্মাল, তো সেটা হলে ওদের পক্ষে অ্যাকসেপ্ট করা নিজেকে, নিজের চেঞ্জগুলোকে, ফিজিক্যাল এবং মনেও যেটা চলছে সেগুলোকে অ্যাকসেপ্ট করা ওদের পক্ষে অনেক সহজ। এবং যদি আমরা ইজিলি অ্যাপ্রোচেবল হই ওদের সাথে, তাহলে ওরাও সহজে আমাদের কোনো অসুবিধা হলে সেটা আমাদের কাছে ইজিলি অ্যাপ্রোচ করতে পারবে যদি একটু খোলামেলা হই। এটা তো কাইন্ড অফ ইউনিভার্সাল ট্রুথ, সবাই বড় হবে। সুতরাং এখানে তো লুকোছাপার কিছু নেই বা লুকিয়ে যাওয়ারও কিছু নেই। একদম। এবং মানে বিফোর এনিথিং, before any bad step, he will come to you people and we be able to communicate. এবং এই যে বাবা এখুনি বললেন যে পাবলিক অ্যান্ড প্রাইভেট, এ খুব ভালো ওটা ক্যাচ করেছে। ও যখনই ওকে আমরা একবার একটু নক করে দিচ্ছি, বাবা আমরা কিন্তু পাবলিক প্লেসে আছি, হি ইজ ভেরি মাচ কশাস And he's okay, regulating his emotions soon. রাইট। আপনাদের মতো এই টিমের মানে যা পেয়েছি আমি, হ্যান্ড হোল্ডিং গাইডেন্স, আই ডোন্ট থিঙ্ক সো আমার অন্য কোনো আদার কান্ট্রিতে এভাবে এতটা পাওয়া যায়, এতটা পাওয়া সম্ভব। অর্গানাইজ যদিও পেতে চাই, এত মানে হিউজ অ্যামাউন্ট পে করতে হবে, যেটা আনবিলিভেবল। ঠিক আছে, এটা আমাদের কাছে একটা ব্লেসিংসের মতো। ডাক্তারবাবুর টিম, আপনারা সবাই, ডাক্তারবাবু নিজে, এটা আমাদের কাছে মানে এই ট্রু সেন্স রাইট, এই ব্লেসিংস। টিম পাওয়াটা খুব মুশকিল। হয়তো আপনি যেতে পারেন একটা আইসোলেটেড ম্যানারে, একটা সাইকোলজিস্টের কাছে গেলেন, একজন ডক্টর পেডিয়াট্রিশিয়ানের কাছে গেলেন, কিন্তু ওনাদের দুজনের মধ্যে যদি কমিউনিকেশন ঠিকঠাক না থাকে, তাহলে সে কোঅর্ডিনেশন না হলে তো মুশকিল। সেই জন্য এক টিমে পাওয়াটা মানে খুবই এটা রিয়েল লাকি পেয়েছি। হ্যাঁ, তো রিজুর ক্ষেত্রে এটা খুব ভালো, মানে এখনও পর্যন্ত চলছে। And আমি ভীষণই হোপফুল আমরা যে ইন ফিউচার আমরা এরমভাবেই মানে আপনাদেরকে পাশে পাবো, এবং হোপফুলি ও আরও বেটার ইমপ্রুভমেন্ট শো করবে। বটেই বট। তো ফাইনালি আপনাদের আমাদের অডিয়েন্সদের টেক হোম মেসেজ হিসেবে কি বলতে চাই? আমি বলতে চাইবো যে অটিজম নিয়ে খুব বেশি ভাবার বা ভেঙে পড়ার কিছু নেই। অটিজমের এখন খুব ভালো সুচিকিৎসা রয়েছে। অটিজমের সাথে যদি অন্য কোনো অসুবিধা থেকে থাকে, সেটাও খুব ভালোভাবে মেডিসিনের থ্রু দিয়ে এবং যে থেরাপিস্টরা আছেন এখানে, বা আমি বলবো বাবা মায়েদের সুবিধা মতো যেখানেই অ্যাভেল করুন না কেন, একটু রিগোরাসলি যদি ঠিক সময় ইন্টারভেনশনের করার পর করা হয়, এগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করা যায়। বিহেভিয়ার ম্যানেজমেন্ট এখন আছে, প্যারেন্টিং ট্রেনিং আছে, সাইকোলজিস্টরা রয়েছেন। সুতরাং কেন আমরা কম ফিল করব নিজেকে? আমরা নিজের এই বাচ্চাদেরকে কম ফিল করাবো? কেউ আমরা কম নই। যেটুকু অসুবিধা আমাদের আছে সেটা খুব সুন্দরভাবে ম্যানেজ করা যায় যদি ঠিক সময়ে আমরা ওই রেড ফ্ল্যাগ যেগুলো আপনি বললেন সেগুলো যদি আমরা ফিল করে ঠিক সময়ে ডাক্তারবাবুদের কাছে পৌঁছে যাই, ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান অফকোর্স যদি পৌঁছে যায়, তাহলে আমার মনে হয় না এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু আছে। হ্যাঁ, আর আমি যেটা বলবো যে পেশেন্স খুবই দরকার, মানে অসম্ভব রকম পেশেন্স দরকার। আর নলেজ আপনাদের বাড়াতে হবে, আই মিন আপগ্রেড করতে হবে, আর নলেজের সোর্সটা ঠিক হতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, রাইট, ভেরি সোর্স মানে অনেক জায়গায় আপনি ইন্টারনেট খুঁজলে অনেক কিছু পাবেন, কিন্তু ঠিকঠাক কোন ইনফরমেশনটা কোনটা ঠিক সেটা আপনাকে জানতে হবে, সেটা আপনাকে জানতে হবে, সেটা মিসগাইডেড হয়ে মিসগাইডেড হয়ে যেতে পারে। সম্ভাবনা সেখানেই বরং সমস্যার সৃষ্টি হয়। একটাই খুব কমন এখনও ধারণা যে স্পিচ থেরাপি এখন তো দেখা গেছে, আমি যদিও টেকনিক্যাল পার্সন নাই ফিল্ডে, কিন্তু যা শুনেছি যে স্পিচ আর অটিজম রিলেটেড নয়। তাই কোনো অটিস্টিক বাচ্চাকে স্পিচ থেরাপি দিয়ে দিলাম, সে ঠিক হয়েছে, কথা বলা শুরু করবে, এটা হয়তো বলবে কিন্তু সে তোতা পাখির মতো। উল্টো উল্টো ঠিক। আগে যেটুকু বলতো, এই যেটা আপনারা বললেন রাতের বেলা বলতো দ্যাট আই এম নট ডিসকভারড মরে না, দুমকে নিয়ে হতো ওইটাও বলবেন। ঠিক। Could be. Right? It shows that few people are having the information from the lights. একদম সেটা আমাদের
হ্যাঁ receptive endও কিন্তু you people have worked wonders, so congratulations. Thank you very much for having this wonderful talk with us, for spreading the awareness that is required not only for this month but for the entire year and the ones to come. Thank you so very much. Thank our you. pleasure. Thank you, ma'am. Thank you all.